প্রিয় শিক্ষার্থী, সারা বিশ্ব আজ কোভিড-19 আক্রান্ত, মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। বাংলাদেশেরও অনেক লোক মারা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন, যার কারণে সারা বাংলাদেশে আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও পাঠদান কার্যক্রম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছেন। আমার ঘর আমার স্কুল প্রকল্পের মাধ্যমে অনলাইনে ছাত্রছাত্রীদের জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সংসদ টিভির মাধ্যমে এই অনুষ্ঠানটা দেখছো। তারই ফলশ্রুতিতে সিরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী তারা নিজ নিজ বিষয় সম্পর্কে অনলাইনে ক্লাস নিচ্ছে, যা সিরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইউটিউব আইডিতে তোমরা দেখতে পাবা। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং অবশ্যই উপকৃত হবে। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ে তথ্য ও উপাত্ত সম্পর্কে আলোচনা করব। আমি প্রথমেই কয়েকটা শব্দ লিখছি, তোমরা খেয়াল করবা শিক্ষার্থীবৃন্দ। প্রথম হইল পরিসংখ্যান। পরিসংখ্যান, তথ্য, উপাত্ত, গড়, মধ্যক, প্রচুরক। এখানে পাঁচ ছয়টি শব্দ আছে। আসলে এই 6টি শব্দ দ্বারা আমরা কি বুঝি এবং এগুলো থেকে আমরা কি শিখব, এই বিষয়ে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমে একটা উদাহরণের মাধ্যমে আমি এই তথ্যগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো রায়পুরা উপজেলার 7টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা যথাক্রমে 700, 800, 2000, 1200, 1100, 1300, 2100। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখছো যে আমি রায়পুরা উপজেলার 7টা বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা লিখছি। এই তথ্যটা রায়পুরা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জানতে চাইছে যে রায়পুরা উপজেলার 7টা স্কুলে আমার ছাত্রছাত্রীর সংখ্যা জানা দরকার। এখন এই 7টা স্কুলের যে ছাত্রছাত্রীর সংখ্যা জানলাম, এই কাজটা আসলে এই টোটাল বিষয়টাকে বলা হয় তোমার পরিসংখ্যান। আসলে অনুসন্ধান করে আমরা কি পাইলাম? ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এই অনুসন্ধান করে ছাত্রছাত্রীর সংখ্যাটা পাইলাম, এটা হলো তোমার তথ্য। কি তথ্য পাইলাম? ছাত্রছাত্রীদের সংখ্যা। এখন ছাত্রছাত্রীদের সংখ্যা আমরা কিভাবে সংগ্রহ করলাম? সংখ্যার মাধ্যমে। 700, 800, 2000, 1200, 1100, 3000, 1300, 2100। তাহলে এইগুলিকে বলা হয় তোমার উপাত্ত। আশা করি আমাদের এই ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে তোমরা পরিসংখ্যান, তথ্য, উপাত্ত সম্পর্কে তোমার একটা ধারণা হয়েছে। এখন এই তথ্যগুলার গড় কিভাবে নির্ণয় করবা? আসলে গড় নির্ণয় করতে গেলে আমাদের গড়ের সূত্রটা হলো এরকম যে উপাত্তগুলোর সমষ্টি উপাত্তগুলোর সংখ্যা দ্বারা আমরা ভাগ করলে গড় পেয়ে যাবে। তাহলে আমরা গড় সম্পর্কে জানলাম। এখন মনে করো মধ্যক কিভাবে নির্ণয় করতে হবে। যে আসলে মধ্যক নির্ণয় করতে গেলে উপাত্তগুলোকে আগে ক্রম অনুসারে সাজাইতে হবে, যেটাকে বলা হবে বিন্যস্ত করতে হবে। এখন বিন্যস্ত করার পরে আসলে মধ্যক নির্ণয়ের 2টা সূত্র আছে। একটা সূত্র হলো যদি উপাত্তগুলোর সংখ্যা বিজোড় হয় তাহলে তোমার মধ্যক নির্ণয়ের সূত্র হলো যে সংখ্যাগুলোর সংখ্যা
যোগ 1 ভাগ 2 অততম পদ। তাহলে আমরা এখানে সংখ্যাগুলো সংখ্যা 1 2 3 4 5 6 7, তাহলে 7 এর যদি 7 এর সাথে 1 যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে 8, 2 দিয়ে ভাগ করলে 4। তার মানে উপাত্তগুলোকে আমরা মানের ক্রম অনুসারে সাজালে, যেমন 700 800 1100 1200 1300 2000 2100। তাহলে দেখো, তাহলে যদি আমরা যেহেতু উপাত্তগুলো সংখ্যা হলো বিজোড়, সুতরাং আমরা মধ্যক নির্ণয়ের সূত্র ব্যবহার করতে পারি যে উপাত্তগুলো সংখ্যা যোগ 1, তার মানে 7 যোগ 1 8, 8 এর 2 দিয়ে ভাগ করলে 4, 4তম পদ কোনটা? 1 2 3 4, তার মানে এটা হলো তোমার মধ্যক। এখন প্রিয় শিক্ষার্থী, যদি উপাত্তগুলো সংখ্যা জোড় হয় তখন কি করবে? তাহলে তোমরা এইভাবে উপাত্তগুলো আগে মানে ক্রম অনুসারে সাজাবে, সাজানোর পরে মধ্য দুই পদের যোগফল এর 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো এটা হলো তোমার মধ্যক। হ্যাঁ, প্রচুরক কি? আসলে প্রচুরক হচ্ছে উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটা সর্বাধিক বার আছে সেটি হবে আসলে উপাত্তগুলোর প্রচুরক। এখন যদি দেখা যায় যে সবগুলো উপাত্ত একবার করে আছে, একটা একবার করে আছে, তাহলে কি করবা? সেই ক্ষেত্রে প্রচুরক নেই। যদি একই সংখ্যা মনে করো দুইটা উপাত্ত 2 বার করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রচুরক হবে 2টি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এই বিষয়গুলা আমি একটু সংক্ষিপ্ত আকারে বোঝালাম। এবার তোমাদেরকে আমি একটু বিস্তারিত লিখে দিচ্ছি। তাহলে তোমরা খাতায় লেখো যে পরিসংখ্যান কি বা পরিসংখ্যান কারে কয়? পরিসংখ্যান পরিসংখ্যান হচ্ছে সংখ্যা সূচক তথ্যের সমাহারকে পরিসংখ্যান বলে। আমি তোমাদেরকে প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝাইছি যে 7টি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা, 7টি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আমি আবার লিখি, 7টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সংখ্যা 700 800 900 1100 500 600 2000। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে বুঝতে পারছো যে সংখ্যাসূচক তথ্যের সমাহারই হচ্ছে পরিসংখ্যান। তাহলে এখানে 7টি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা দেওয়া আছে, তাহলে এই 7টি বিদ্যালয়ের ছাত্র সংখ্যাটি হলো একটা পরিসংখ্যান। এখন আমরা যখন যেমন আছে আমরা স্কুল শুরুর আগে সমাবেশ ক্লাস করি, এতে তো অবশ্যই তোমরা সমাবেশ ক্লাসে অংশগ্রহণ করো। এখন সকল ছাত্ররা যখন মাঠে উপস্থিত হয় তখন আমরা সেটাকে বলি সমাবেশ। এখন যদি একজন ছাত্র মাঠে উপস্থিত থাকে সেটাকে কি সমাবেশ বলবে? সেটাকে সমাবেশ বলবে না। এখানে যেহেতু একাধিক সংখ্যা আছে, সুতরাং এটা হলো সংখ্যা সমাহার। তাহলে এই যদি একের অধিক সংখ্যা থাকে তাহলে সেটাকে তোমার পরিসংখ্যান বলবে। যদি একটা মাত্র সংখ্যা হয়, যেমন একটি বিদ্যালয়ের 700 জন ছাত্র, সেটাকে কিন্তু পরিসংখ্যান বলা যাবে না। আশা করি তোমরা পরিসংখ্যান সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমরা তথ্য সম্পর্কে বলবো। তথ্য বিভিন্ন বিষয় বা ঘটনার সংখ্যা সূচকই হলো তথ্য।
তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা তথ্যের সংজ্ঞা পাইলা যে বিভিন্ন বিষয় বা ঘটনা সংখ্যার সূচকই হলো তথ্য। এখন এই সংখ্যার সূচক দ্বারা সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তাহলে আমরা পরিসংখ্যান সম্পর্কে জানলাম, তথ্য সম্পর্কে জানলাম, এবার আমরা উপাত্ত সম্পর্কে জানবো। উপাত্ত, পরিসংখ্যানে আমি উপাত্তের সংখ্যাটা দিচ্ছি, তোমরা সংখ্যাটা লিখে নিবে। উপাত্তের সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যানের বর্ণিত তথ্যসমূহ যেসব সংখ্যা দ্বারা প্রকাশ বা উপস্থাপন করা হয় সেই সব সংখ্যাকে উপাত্ত বলে। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা উপাত্ত সংজ্ঞাটা জানলে যে উপাত্ত কারে বলে, যে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা, যেমন আমরা এখানে পরিসংখ্যান করে পাইছি রায়পুরা 7টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা। কিসের মাধ্যমে? তুমি সংখ্যায় প্রকাশ করে, যেমন 700, 800, 900, 1100, 500, 600, 2000। তাহলে এই প্রত্যেকটি সংখ্যা এক একটি উপাত্ত। প্রত্যেকটি সংখ্যা কি এক একটি উপাত্ত। এখন প্রিয় শিক্ষার্থী, উপাত্তকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হলো বিন্যস্ত উপাত্ত আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। এখন আমি বিন্যস্ত উপাত্ত তোমরা লিখে নাও যে বিন্যস্ত উপাত্ত হলো যে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যদি মানের ক্রম অনুসারে, ব্র্যাকেটে লিখতে পারো ঊর্ধ্বক্রম বা অধক্রম, যেভাবেই সাজানো থাকুক, তখন সেই উপাত্তগুলোকে বলা হয় তোমার বিন্যস্ত উপাত্ত। আর যদি অবিন্যস্ত উপাত্ত কারে হয়, যে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যদি মানের ক্রম অনুসারে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো না থাকে, তখন সেই উপাত্তগুলোকে বলা হয় তোমার অবিন্যস্ত উপাত্ত। আশা করি তোমরা বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত বুঝতে পারছো। এবার আমরা গড় নির্ণয় করব। আমরা প্রথমে বেশি বড় হয়ে যাও কাকু। গড়, আচ্ছা গড় কাকে বলে? আসলে উপাত্ত সমূহের সমষ্টিকে উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেই মানকে উপাত্ত সমূহের গড় বলে। এখন আমরা দেখা যায় যে গড় কিভাবে নির্ণয় করব, যে গড় নির্ণয়ের সূত্রটা কি, যে গড় সমান সমান উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখা যায় যে এখানে যে 7টা বিদ্যালয়ে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা পাইছি, এই 7টা বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা যোগ করে, অর্থাৎ এর সমষ্টি বের করে যদি আমি 7 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এই উপাত্তগুলোর গড় নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা গড় সম্পর্কে বুঝতে পারছো। এবার মধ্যক। এখন মধ্যক কারে বলে? প্রিয় শিক্ষার্থী, তোমরা মধ্যকের সংখ্যাটা লিখে দাও। উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজালে উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজালে যে মান উপাত্ত গুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। আচ্ছা, তাহলে মধ্যক বলতে আমরা কি বুঝি? যে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। এখন আমরা এই 7টি বিদ্যালয়ের উপাত্তগুলো ছাত্রছাত্রীর সংখ্যা কিভাবে আমরা মধ্যক নির্ণয় করব? এখন মধ্যক নির্ণয়ের দুইটা সূত্র আছে।
মধ্যক নির্ণয়ের কয়টি সূত্র আছে? দুইটি। আচ্ছা, তোমরা আমি আরেকটা উদাহরণ, 7টি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা, হয়তো এর আগে যে ছাত্র সংখ্যা লিখছি সেরকম না, একটু পরিবর্তন করে দিয়েছি। এখন এই 7টি উপাত্তকে আমরা কিভাবে উপাত্ত থেকে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো? এখন দেখো, উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। এখন মধ্যক নির্ণয়ের দুটি সূত্র আছে। যদি উপাত্তগুলোর সংখ্যা বিজোড় হয়, উপাত্ত গুলোর সংখ্যা বিজোড় হলে আমরা সূত্রটা জানি, মধ্যক সমান সমান মধ্যক সমান সমান সংখ্যা গুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 এততম পদ। এততম পদ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মধ্যক নির্ণয়ের সবচেয়ে যে জিনিসটার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রথমেই এই উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে। প্রথমে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত করার পর আমরা সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 এততম পদ। যেমন এই উপাত্তগুলোকে আমি যদি বিন্যস্ত করি তাহলে কি পাবো? প্রথমে 500, তারপরে পাবো 700, কারণটা কি তা 500, 700, 800, 1000, 1200, 2000, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, যদি মধ্যক নির্ণয় করি তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এই উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত করার পর আমরা যদি উপাত্তগুলোর সংখ্যা বিজোড় হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। কি সূত্র? যে সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 এততম পদ। যেমন এখানে সংখ্যা কয়টা? 7টা। তাহলে আমরা লিখতে পারি 7 যোগ 1 যোগ 2 এততম পদ। তার মানে 8 2 এততম পদ সমান সমান 4তম পদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা বলো তো দেখি 4তম পদ কোনটি? 1 2 3। তাহলে 4তম পদ হলো 1000। তার মানে এটা মধ্যক হলো 1000। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের যদি উপাত্তগুলোর সংখ্যা বিজোড় হয় তাহলে কিভাবে মধ্যক নির্ণয় করবা। এখন তাহলে আরেকটা জিনিস তোমরা বলতে পারো যে স্যার, যদি উপাত্তগুলো জোড় হয় তাহলে কি করবা? আসলে সেই ক্ষেত্রেও তোমাদের উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত করার পরে মনে করো আমি আরেকটা সংখ্যা দিলাম 3000। তাহলে কয়টা হলো? এটা জোড়। 1 2 3 4 5 6 7 8। সেই ক্ষেত্রে সূত্র রইল মধ্য দুই পদের যোগফল বা 2। মধ্য দুই পদ কোনটা কোনটা? 1 2 3, এই তিনটে বাদ দাও। তাহলে থাকবে কত? 1000 আর হইলো 1200। তাহলে 1000 আর 1200 হইলো মধ্য দুই পদ। তাহলে এই মধ্য দুই পদের যোগফল বা 2। তার মানে মধ্য দুই পদের যোগফলকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো। যেমন 1000 আর 1200 হলো 2200। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে মধ্যক হবে 1100। তাহলে আমরা মোটামুটি কি জানলাম? পরিসংখ্যান, তথ্য, উপাত্ত, মধ্যক, গড়। এখন আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হলো প্রচুরক। আসলে প্রচুরক খুব সহজ বিষয়, যে আসলে উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটা সর্বাধিক বার আছে সেটাই হবে সেই উপাত্তগুলোর প্রচুরক। যেমন এখানে দেখো তো কোন সংখ্যাটা সর্বাধিক বার আছে? 1200। তাহলে সেই ক্ষেত্রে মধ্যক হবে কত? 1200।
এখন প্রচুরক। বলতে পারো যে যদি উপাত্তগুলো সব একটা করে থাকে, একবার করে থাকে, সেই ক্ষেত্রে প্রচুরক নেই। এখন যদি কোনো দুইটি সংখ্যা একই সমান বার আছে, মনে করো 1200 আছে 2 বার, আবার 2000 আছে 2 বার, তাহলে সেই ক্ষেত্রে পরিসংখ্যান হবে কি? প্রচুরক। প্রচুরক হবে। সেই ক্ষেত্রে প্রচুরক হবে 1200 এবং 2000। আশা করি আমার এই গণিত বিষয়ক তথ্য উপাত্ত অধ্যায়ের বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসটা অবশ্যই তোমরা সিরাজনগর ইউটিউব আইডিতে দেখবে। আর আমি প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা লিখে নাও। যে বাড়ির কাজটা হচ্ছে আমি লিখে দেই, তোমরা একটু সবাই লেখো। তোমরা বাড়ির কাজটা লিখে দাও। বাড়ির কাজ 6 সি শাখা 11 জন ছাত্রী গণিতে প্রাপ্ত নম্বর 90, 80, 65, 100, 60, 65, 70, 85, 65, 50, 40। এখন তোমরা এই যে আমি 6 সি শাখা 11 জন ছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর লিখছি, এখন তোমরা এই প্রশ্নগুলো উত্তর তোমাদের বিদ্যালয় যখন খুলবে অবশ্যই তোমাদের বিষয় শিক্ষক ওনাকে এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখে তার কাছে জমা দিবে। দেখো, প্রথমে প্রশ্নটা হচ্ছে উপাত্ত কাকে বলে? উপাত্ত কাকে বলে? 1 নম্বর, মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করো। গড় ও প্রচুরক বের করো। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আমি সকলকে ধন্যবাদ দেওয়ার আগে বলছি, তোমরা অবশ্যই সবাই বাড়িতে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরের বাইরে যাবে না, আর সংসদ টিভির যে প্রতিনিয়ত ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো অবশ্যই অনুসরণ করবে। সবাইকে ধন্যবাদ।